দেখো, কৃষিকাজের যে ইংরেজি শব্দ তোমরা সবাই জানো, কৃষিকাজকে বলা হয় এগ্রিকালচার। এখানে এগ্রিকালচার এই শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসছে, যার অর্থ, যেখানে অ্যাগার অর্থ ভূমি বা ক্ষেত্র, আর কালচার শব্দটির অর্থ কর্ষণ। তাই এক কথায় বলতে পারি কৃষিকাজ কথার অর্থ হচ্ছে ভূমিকর্ষণ। এবং আমরা সাধারণত, আমি আগেও বলেছি আগের ভিডিওটাতে, যে সাধারণ অর্থে আমরা বলি কি, যে জমি থেকে ফসল উৎপাদন প্রক্রিয়াকেই বলা হয় কৃষিকাজ। কিন্তু অধ্যাপক জিমারম্যান দেখো একটি সংজ্ঞা দিয়েছে। তিনি বলছেন, জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ ও প্রাণী জীবনের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধি প্রক্রিয়ার ব্যবহার, উন্নয়ন ও প্রসার ঘটিয়ে নিজ প্রয়োজন পূরণে উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, সেই উৎপাদনমুখী কর্মপ্রচেষ্টাকে কৃষিকাজ বলে। অর্থাৎ কি, জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষজন, যারা জমিতে স্থায়ীভাবে থাকছেন, এরকম মানুষজন যখন উদ্ভিদ ও প্রাণী জীবনের স্বাভাবিক জন্ম বৃদ্ধি প্রক্রিয়ার ব্যবহার, মানে একটা উদ্ভিদ জন্মাচ্ছে, তার যে জন্ম বৃদ্ধি প্রক্রিয়া, সেটাকে ফুললি ইউটিলাইজ করছে এবং কি করছে, উন্নয়ন ও প্রসার ঘটিয়ে নিজ প্রয়োজন পূরণে উদ্ভিজ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করছে, সেই উৎপাদনমুখী প্রচেষ্টাকে বলা হচ্ছে আমার কৃষিকাজ। ঠিক আছে, এই হচ্ছে কৃষিকাজের সংজ্ঞা। এরপরে যেটা রয়েছে আমরা দেখব কৃষিকাজের শ্রেণী বিভাগ। কৃষিকাজের শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগ মূলত কি, কৃষির জমি বিভিন্নভাবে হয়। প্রথমে যেটা দেখব, আমি এখানে একটা ভাগ করছি শ্রেণী বিভাগের ভিত্তি। এদিকে আমার রইল কৃষি প্রণালী ও উদাহরণ, বইতেও রয়েছে এইভাবে। প্রথমে যেটা আমি করছি সেটা হচ্ছে আমার কি, জমির ব্যবহার। জমির ব্যবহার অনুযায়ী আমার কি করছে, একে দু ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে স্থানান্তর কৃষি, বা অনেক সময় একে বলে স্থানান্তর আদিম কৃষি, যেটা আমাদের মূলত উত্তর পূর্ব ভারতে, নর্থ ইস্ট ইন্ডিয়াতে একে কি বলা হয়, ঝুম চাষ বলা হয়। আর আরেকটি হচ্ছে আমার কি, স্থায়ী আদিম কৃষি। যেটা মূলত আমরা দেখতে পাবো যদি মধ্য আফ্রিকায় যাই, তাহলে মধ্য আফ্রিকার ধান চাষ। বোঝা গেল? তাহলে আমার জমির ব্যবহার অনুসারে যদি শ্রেণী বিভাগে ভিত্তি করে, তাহলে জমির ব্যবহার অনুসারে আমার দুভাগে, একটা স্থানান্তর কৃষি, একটা হচ্ছে স্থায়ী আদিম কৃষি। এরপরে আমরা দেখি পরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি, জমির লভ্যতা, জমির লভ্যতা ও জনসংখ্যা। মানে জমি কি পরিমাণে পাওয়া যাচ্ছে এবং জনসংখ্যার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যাপক কৃষি, আরেকটি হচ্ছে প্রগাঢ় কৃষি। ব্যাপক কৃষির ক্ষেত্রে আমি বলতে পারবো, আমরা দেখবো আলাদা আলাদা করে পড়বো ব্যাপক কৃষি এবং প্রগাঢ় কৃষি। ব্যাপক কৃষি আমরা যেরকম কি, আমরা উন্নত দেশগুলিতে, যেখানে আমার কি জনসংখ্যা কম কিন্তু আমার জমি পরিমাণ বেশি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার হয়। যেমন আমি বলতে পারি ইউএসএ তে বা কানাডাতে যে যে ধরনের চাষ হয়, মূলত ধরি আমি গম চাষ, সেটা হচ্ছে আমার ব্যাপক কৃষি। আর প্রগাঢ় কৃষি কি, যেখানে আমার জমির পরিমাণ কম কিন্তু জনসংখ্যা বেশি, যেমন আমাদের ভারত, চীন, এই সমস্ত জনবহুল দেশগুলোর ধান চাষ। ঠিক আছে, এবার যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কি, উৎপাদনের মাত্রা। উৎপাদনের মাত্রা ও বাজার। উৎপাদনের মাত্রা ও বাজার। প্রথমে কি, প্রথম যেটা হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। তারপরে হচ্ছে আমার কি, বাণিজ্যিক কৃষি।
নামগুলো শুনলেই বুঝতে পারছো, জীবিকা সত্তাভিত্তিক মানে যেখানে আমার জীবন ধারণের জন্য কৃষকরা কি করছে, নিজের মানে মূলত নিজের প্রয়োজনে এই ধরনের কৃষি কাজগুলো করে। আর বাণিজ্যিক কৃষি মানে যেখানে বাণিজ্যটাই মেন, সেটা। আর কি বাগিচা কৃষি, বাগিচা কৃষি যেটা, যেহেতু এখানে বাগানের মধ্যে চাষটা আছে, যেমন চা চাষ। উদ্যান কৃষি, এই উদ্যান কৃষি কিন্তু ইউরোপে খুব প্রচলিত, যাকে হর্টিকালচার বলা হয়। আর হচ্ছে মিশ্র কৃষি। যদিও পরবর্তীকালে আমরা দেখব এই ধরনের শ্রেণীবিভাগ আলাদা করে নিই, কিন্তু এটা জাস্ট জানার জন্য, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি যে আর্দ্রতা অনুসারে আমরা দেখব আবার একে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্দ্র কৃষি, আরেকটি হচ্ছে শুষ্ক কৃষি। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে সেচন কৃষির কথাও বলা হচ্ছে, যেখানে সেচের মাধ্যমে এই কৃষিকাজ করা হচ্ছে। আর হচ্ছে কি আমরা যদি দেখি কত নাম্বার পড়লাম, 4 নাম্বার, 5 নাম্বারে আমরা দেখব যে আমার চাষের সংখ্যা অনুসারে, যে একটা জমিতে এক বছরে কবার চাষ হচ্ছে বা কি কি ধরনের চাষ হচ্ছে, সেই অনুসারে যদি দেখি তাহলে আমরা বলতে পারি এক ফসলি কৃষি, দো ফসলি, বহু ফসলি আর শস্যাবর্তন কৃষি। তাহলে কি এক ফসলি, দো ফসলি বা দ্বি ফসলি বলতে পারো, বহু ফসলি কৃষি আর আমার শস্যাবর্তন কৃষি। এছাড়াও অন্যান্য অনেক ভাগ রয়েছে, সেগুলো আমরা দেখব। এবার আমরা সরাসরি চলে যাই যে তোমাদের পরপর সিলেবাস অনুসারে যা রয়েছে, আমি বইটা দেখেই বলে দিচ্ছি। যে প্রথমে দেখো রয়েছে আমাদের কি, প্রথমে রয়েছে আমাদের আর্দ্র কৃষি। আর্দ্র কৃষি কি, যেখানে আর্দ্র কৃষি বলতে চাইছে যে নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচ ছাড়াই যে সমস্ত চাষ করা হয় তাকে বলা হচ্ছে মূলত কি আর্দ্র কৃষি। আর্দ্র কৃষি কি, নামটা শুনে বুঝতে পারছো, আর্দ্র কৃষি, বা একে বলতে পারি ওয়েট হিউমিড ফার্মিং। মানে আমার পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, যেখানে নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, সেই সমস্ত অঞ্চলে জলসেচ ছাড়াই যে কৃষি কাজ করা হয় সেকে বলা হচ্ছে কি আর্দ্র কৃষি। মূলত আমাদের নিরক্ষীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, মূলত কি নিরক্ষীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চলের, তোমরা জানো নিরক্ষীয় অঞ্চল কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, এবং মৌসুমী জলবায়ু অঞ্চলে মূলত কি যেহেতু আমি এখানে মূলত নিরক্ষীয় অঞ্চলের মানে উভয় উভয় গোলার্ধে না ধরে যদি আমি ধরি যে এখানে মূলত 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, কারণ যেহেতু নিরক্ষীয় অঞ্চলটা ঘন অরণ্যযুক্ত, তাই সেখানে কৃষিকাজটা সেই অনুসারে হয় না। তো মূলত 10 থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যেই কিন্তু আমরা কোন কোন দেশ দেখতে পাবো, আমরা দেখতে পাবো যদি আমরা দেখি এশিয়ার যে সমস্ত দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আরও যে সমস্ত দেশ রয়েছে, এবং আমরা দেখব যে ব্রাজিলের কিছু অংশ, উত্তর আমেরিকার মেক্সিকো, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই আর্দ্র কৃষি হয়। এবার আমরা এইখান থেকে যে পড়ব, যে প্রথম যে এখান থেকে আমরা পড়তে পারি যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে কি, যে আর্দ্র কৃষির সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা। আর্দ্র কৃষির বৈশিষ্ট্য যদি সংজ্ঞা আমি বলেছি, এবার যদি আমরা বৈশিষ্ট্যতে তো আর্দ্র কৃষির যেটা বৈশিষ্ট্য দেখো, প্রথম হচ্ছে কি ঋতু নিয়ন্ত্রিত ও
ও বৃষ্টি নির্ভর। যেহেতু এটা কি মানে একটা আমাদের তো সবসময় বৃষ্টিপাত হয় না, তো বছরে যেই সময়গুলো বৃষ্টিপাতগুলো হয় সেই সময় কিন্তু এই ধরনের কৃষি খুব ব্যাপক প্রচলিত। আর তারপরে কি শুষ্ক ঋতুতে কিন্তু হবে না। 2 নম্বর, ভৌম জলস্তর খুব কাছে থাকে, ফলে মাটি কিন্তু সারা বছরই আমার আর্দ্র থাকে। আর কি এই জীবিকা সত্তাভিত্তিক কৃষি, এই ধরনের কৃষি মূলত জীবিকা সত্তাভিত্তিক, উন্নত প্রযুক্তি ব্যবহার কম। আর যদি দেখি আমরা কি ধরনের প্রাণীর প্রতিপালন হয়, সেগুলো কিন্তু মূলত কি এখানে বিকল্প খাদ্য আয়ের জন্য মূলত গবাদি পশু, যেগুলো হচ্ছে হাঁস মুরগি প্রতিপালন হয়। আর সুবিধা কি, অতি অল্প খরচ, যেহেতু বৃষ্টিপাতের ক্ষেত্রেই বৃষ্টির জল দিয়ে হয়ে যাচ্ছে, তাই সেখানে কিন্তু খরচটা কিন্তু অনেকটা কম। আর কি হচ্ছে, এই এই 2 নম্বর হচ্ছে এখানকার কৃষকরা মানে প্রতি বছর একই জমিতে চাষ করছে এবং একই ধরনের চাষ করছে, যার ফলে কিন্তু কৃষকরা যথেষ্ট পারদর্শী হয়। আর অসুবিধা কি, খরা বন্যা বৃষ্টির খামখেলো না, যেই বছর খরা হচ্ছে সেই বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার অতিরিক্ত বন্যাতে চাষাবাদ হয় না, বৃষ্টির খামখেয়ালিপনা, এখন হচ্ছে বৃষ্টি আবার কখনো হচ্ছে না, এই সমস্ত। আর কি একটা ছদ্ম বেকারত্ব দেখা যায়, যেহেতু কি যেই বছর মানে শুষ্ক ঋতুতে কি হচ্ছে, এই যারা চাষবাস করতো তাদের কিন্তু একটা বেকারত্ব থাকছে, ঠিক আছে। আর উদ্বৃত্ত ফসল সেভাবে উৎপাদিত হয় না। পরে দেখে নাও হচ্ছে শুষ্ক কৃষি। 75 সেন্টিমিটার কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের বা বৃষ্টির জলের সাহায্যে যে চাষ করা তাকে বলা হচ্ছে শুষ্ক কৃষি। মানে আমার 75 সেন্টিমিটারের কম যেখানে বৃষ্টিপাত হয় সেই সমস্ত অঞ্চলে যে চাষাবাদ করা হয়, এটা আমরা বলতে পারি ড্রাই এরিয়া, ড্রাই হিউমিড, মানে একেবারে মরু অঞ্চল নয়, কিন্তু যে সমস্ত এরিয়া ড্রাই হিউমিড অঞ্চলে, সেখানটায় আমি কিন্তু এই ধরনের কৃষিকাজ দেখতে পাবো। অবস্থান কোথায়, আমাদের মধ্য পশ্চিম এশিয়া, যেগুলো হচ্ছে তুরস্ক, লেবানন, কিরগিজস্তান, এই সমস্ত এরিয়া, এবং উত্তর আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, আফ্রিকার কিছু অংশে এবং ওশেনিয়ার দেখতে পাবে। ভারতে যদি আমরা দেখি, ভারতের দিক দিয়ে গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ইত্যাদি অংশে দেখা যায়। এর বৈশিষ্ট্য কি, যে এখানে দেখতে পাচ্ছ যে বৃষ্টিপাতের পরিমাণ কম, প্রায় 75 সেন্টিমিটার কম হয়, অত্যন্ত খরাপ্রবণ হয় এই অঞ্চলগুলো, জমি অতি বৃহদাকার হয়, কিন্তু চাষবাসের সুবিধা কম, যেহেতু মাটি খুব একটা উর্বর হয় না, শ্রমিকের দক্ষতাও কম হয়। মূলত উন্নত দেশগুলোর তো পুরোটাই মেকানাইজড। আর কি জল এখানে অমূল্য সম্পদ, যেহেতু জল এদের কাছে খুব অমূল্য সম্পদ, তাই এরা অপচয় করে না। আর একটা দেখা যায় মালচিং। মালচিং কি, যে ভেজা মাটি থেকে বাষ্পীভবনের দ্বারা জলের অপচয় রোধ করতে কি হয়, লাঙলের পর জমিতে খড়, পাতা বা ধুলো বা বালির পুরু স্তর সৃষ্টি করা হয়। মানে বাষ্পীভবন যাতে না হয় তার জন্য উপরে একটা আস্তরণ তৈরি করা হয়, কি দিয়ে, জমিতে খড়, পাতা, ধুলো বা বালির পুরু আস্তরণ, একে মালচিং বলা হয়। আর কি এই এই মালচিং ছাড়া কি সেচের অভাবে বছরে একবার চাষ করে জমি ফেলে রাখা হয়, এবং আর্দ্র মরশুমে কি হয়, ঢালে আড়াআড়িভাবে এই চাষ হয়ে থাকে। সুবিধা কি, জলসেচের নির্ভরতা, এখানে জলসেচের নির্ভরতা নেই বলতে, যেহেতু স্বল্প বৃষ্টিপাতের ভিত্তিতে মাটির আর্দ্রতা সংরক্ষণ করে কৃষিকাজ হয়, এখানে জলসেচের নির্ভরতা সেই অর্থে নেই। আর আর কি এখানে সারা বছর ধরে যেটা সারা বছর ধরে জলসেচ না হয় সেভাবে মূলত উন্নত প্রযুক্তি কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা, এবং যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত লোকজন তারা কি করে, পশুপালন ও পশু চারণের মাধ্যমে কিন্তু বিকল্প জীবিকা তারা বেছে নেয়। আর কি এখানে বৃষ্টিপাতের অভাব রয়েছে। অসুবিধা কি, বৃষ্টিপাতের অভাব, যেহেতু বৃষ্টিপাত হয় না। আর কি এখানে ব্যাপক বাষ্পীভবন হয়, মাটির আর্দ্রতা সংরক্ষণ করা খুবই ব্যয়বহুল, যে মালচিং প্রসেসটা কিন্তু বেশ ব্যয়বহুল। আর কি এবং কি তোমার মাটি অনুর্বর হয়, যেহেতু মাটিতে পুষ্টি মৌলের পরিমাণ কম, সেই জন্য এখানে কিন্তু মাটি প্রায় অনুর্বর হয়। আর কি এখানেই কয়েকটি দেখো কিছু তোমাদের যেগুলো হচ্ছে ফুল ফর্ম পড়তে হয়, যেগুলো আসে, ফার্স্টে রয়েছে ICAR, এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। DPAP, ড্রট প্রোন এরিয়া প্রোগ্রাম। NWDPRA, ন্যাশনাল ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট ফর রেইনফেড এরিয়া।
আর ডিডিপি যেটা হচ্ছে ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আর লাস্টে যেটা রয়েছে আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির বৈশিষ্ট্য। তোমরা নিজেরাই বের করতে পারবে যে কি কি ধরনের বৃষ্টিপাত প্রয়োজন হয়, কত সেন্টিমিটার বৃষ্টিপাত, এটা একটা হতে পারে। তারপর কি আমরা যেটা দেখতে পারি যে কৃষিজ ফসল আর্দ্র কৃষিতে কি কি ধরনের হয়, শুষ্ক কৃষিতে কি কি ধরনের হয়, এটা একটা পার্থক্য হতে পারে। এছাড়াও যে জমির পরিমাণ কোথায় বেশি কোথায় কম, এটাও একটা পার্থক্য হতে পারে। এইভাবে আমরা কিন্তু পার্থক্যগুলো করতে পারবো। আজকে এটুকুই থাকছে। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, নিজেরাই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে এবং আমি কিছু প্রশ্ন পরে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ।